করাচি, পাকিস্তান, নভেম্বর 2016। জীবনের প্রথম চাকরি। আরিফের স্বপ্নের মতো লাগছিল। অফিস থেকে দেওয়া ফ্ল্যাট থেকে বেরিয়ে অটোতে জিন্না রোডে পৌঁছে তাদের অফিসের বড় বিল্ডিংটার সামনে গিয়ে যখন দাঁড়ালো, মনে মনে আল্লাহকে অনেক ধন্যবাদ দিল। আম্মি ফোনে অনেক দোয়া করেছেন তার জন্য। বারবার আল্লাহকে মনে মনে ডেকে আরিফ অফিসের ভিতর প্রবেশ করল। জয়নিংয়ে বেশি ঝামেলা হলো না। সার্টিফিকেট ইত্যাদি আগেই দেওয়া ছিল। এথিক্যাল হ্যাকিং নিয়ে তার প্রজেক্টের ইন্টারভিউ বোর্ডে খুব প্রশংসা করা হয়েছিল। তাকে তার অফিসের বায়োমেট্রিক এন্ট্রিতে রেজিস্টার করানো হলো। প্রজেক্ট লিডার ইউনুস স্যার প্রচুর মোটিভেশনাল স্পিচ দিলেন এবং অবশেষে তাকে একটা কিউবিকল দেওয়া হলো। আরিফ এতদিন টিভিতে দেখে এসেছে, স্বপ্ন দেখেছে তার নিজস্ব একটা কিউবিকল হবে। ইউনুস স্যার এসে তার কাছে দাঁড়িয়ে বললেন, ডোন্ট হ্যাভ টু ওয়ারি টুডে। যা ইচ্ছা করো আজ, কাল থেকে কাজ শুরু করব ইনশাল্লাহ। আরিফ ইউনুস স্যারকে শুক্রিয়া জানিয়ে পিসি অন করল। অফিসের বাকি সবাই সিরিয়াস মুখে কাজ করছে। সে কি করবে বুঝতে না পেরে একবার নিজের মেল চেক করল। সেরকম কিছুই মেসেজ আসেনি। গাদাখানেক স্প্যাম এসেছে। তার বেশিরভাগই মিডল ইস্ট কান্ট্রিগুলোতে চাকরি করবার আহ্বান। এগুলো বেশিরভাগ ফেক কোম্পানি। পাকিস্তানে এরকম অনেক কোম্পানি আছে যারা মিডল ইস্টে নিয়ে যাওয়ার নাম করে সিকিউরিটি মানি নিয়ে পালিয়ে যায়। আরিফের চাচাতো ভাই জামিলের সঙ্গেই হয়েছিল। বেচারার অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। পাগলের মতো হয়ে গেছিল জামিল। বাথরুমে যাওয়ার সময়গুলো তাদের ফ্লোরে কে কে আছে একবার চোখ বুলিয়ে নেয় আরিফ। সবাই খুব গম্ভীর মুখে কাজ করছে। শুধু একজনকে দেখে একটু অবাক হলো সে। ভদ্রলোক সারাদিন ডেস্কে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। তাকে বস থেকে শুরু করে কেউ কিচ্ছু বলল না। লাঞ্চ আওয়ারে তার সঙ্গে একে একে পরিচয় হলো শাকিল, জায়ান, সুজানের। ক্যান্টিনে সবাই কফি আর স্যান্ডউইচ খাচ্ছিল। আরিফ দেখল ডেস্কে শুয়ে থাকা ভদ্রলোকও এলেন। কফি নিয়ে একটা টেবিলে গম্ভীর হয়ে বসলেন। আরিফকে সেদিকে তাকিয়ে থাকতে দেখে জায়ান বলল, ওদিকে দেখো না জানাব, তুমি আমাদের মধ্যেই কনসেন্ট্রেট করো। কেন, কি প্রবলেম? আরিফের প্রশ্নে জায়ান চুপ করে গেল। শাকিল জায়ানকে বলল, আরে আজ ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচ আছে না, বাবার আজম জেতাতে পারবে আজ? হ্যাঁ। আরিফ বুঝল শাকিল কথাটা ঘুরিয়ে দিতে চাইছে। সে আর এই নিয়ে কিছু কথা বলল না। তবে তার কৌতূহল বেড়ে গেল। বিকেল 5টা বাজলে ইউনুস স্যার এসে তাকে বললেন, আরিফ, ইউ মে গো না। কাল থেকে টাইমে এসো। আজ একটু হালকা ছিল, তবে কাল থেকে কিন্তু হেক্টিক হবে লাইফ। বি প্রিপেয়ার্ড ফর দ্যাট, ওকে? শিওর স্যার। সবাই কাজে ব্যস্ত ছিল। আরিফ একটু সংকোচ নিয়েই বেরোলো অফিস থেকে। বেরিয়ে একটা শ্বাস ছাড়ল। একটা দিন গেল। তার অফিসের প্রথম দিন। আম্মি আব্বুকে ফোন করে বলে দিতে হবে সবকিছু ভালোই ভালোই হয়ে গেছে। কথাটা ভাবতে না ভাবতেই সে দেখল সেই ডেস্কে ঘুমানো ভদ্রলোকও অফিস থেকে বেরোলেন। সে রাস্তায় দাঁড়িয়েছিল অটোর জন্য। দেখল একটা বিরাট বড় মার্সিডিজ এসে ভদ্রলোককে তুলে নিয়ে চলে গেল। আরিফ অবাক হলো। তার র্যাঙ্কেই কাজ করা একটা লোক মার্সিডিজের মালিক, আবার কোনো কাজও করেন না। অদ্ভুত তো। একটু ভেবে সে হাল ছেড়ে দিল। কি দরকার প্রথম দিনেই এত কিছু ভেবে? সে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল। রাস্তাঘাটের দোকানগুলোতে লোক গিজগিজ করছে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলছে, ডে নাইট ম্যাচ, ওয়ানডে। আবুধাবিতে খেলা হচ্ছে। আরিফ দাঁড়িয়ে দেখল ইন্ডিয়া ব্যাট করছে। কোহলি সেঞ্চুরি করল। আরিফ দীর্ঘশ্বাস ফেলল। এককালে সে খুব ক্রিকেট ভক্ত ছিল। ইদানিং ক্রিকেট থেকে মন উঠে যাচ্ছে। ওয়াকার ইউনুস, ইমরান খান, ওয়াসিম আকরম, সৈয়দ আনোয়ার, ইনজামামের পরের প্রজন্ম আজকাল ইন্ডিয়ার সঙ্গে জিততে ভুলে যাচ্ছে। তার উপর বেটিং কেলেঙ্কারিতে টিম জর্জরিত। সে খেলা দেখবে না মনস্থ করে এগোতে গিয়ে দেখল কোহলি আউট হয়ে গেছে। সবাই খুব লাফাচ্ছে।
আরিফ দাঁড়িয়ে পড়ল। রাত 11টা। পাকিস্তান হেরে গেছে। তেতো মুখে আরিফ টিভি বন্ধ করল। তার উচিতই হয়নি খেলাটা দেখা। পরোটা কিনে এনেছিল, খেলো না। এক গাদা কোল্ড ড্রিঙ্ক খেয়ে শুয়ে পড়ল। পাকিস্তান হারলে তার মন ভালো থাকে না, খুব খারাপ লাগে। তাদের ছোটবেলাতেও একটা কন্টেস্ট হতো ইন্ডিয়ার সঙ্গে খেলা হলে, আজকাল সেটাও হয় না। যে ফ্ল্যাটটা তাকে কোম্পানি থেকে দিয়েছে সেটা 16 তলার, সে 14 তলায় থাকে। ব্যালকনিতে গেলে আরব সাগর দেখতে পাওয়া যায়। কাল এসে খুব মজা পেয়েছিল, আজ সব কেমন বিস্বাদ লাগছে। দিনটাই নষ্ট করে দিল। সে খেলা দেখবে না মনস্থ করেও শেষমেশ দেখল, আর তাতে এই হাল হলো। এপাশ ওপাশ করে মাঝরাতে গিয়ে ঘুম এলো তার। ঘুম ভেঙে দেখল অনেক সকাল হয়ে গেছে। ঠিকঠাক না খেয়েই অফিসে দৌড়ালো। ইউনুস স্যার তাকে বেশ কিছু কাজ দিলেন। আগের দিন যথার্থই বলেছিলেন ভদ্রলোক। আরিফ মাথা তুলতে পারল না সারাদিন। শুধু বাথরুম যাওয়ার সময় একবার দেখল সেই ভদ্রলোক একইভাবে ডেস্কে ঘুমাচ্ছেন। তবে লাঞ্চ টাইমে আর কাউকে কিছু জিজ্ঞেস করল না আরিফ। চুপচাপ খেয়ে এসে কিউবিকলে বসল। এদিন বেরোতে বেরোতে 7টা বাজল তার। ক্লান্ত লাগছিল। জায়ান বাইক নিয়ে যাতায়াত করে। তাকে বলল, তুমি আয়াত টাওয়ার্সেই থাকছো তো? চলো ড্রপ করে দিই তোমাকে। আরিফ আর কিছু বলল না। জায়ান তাকে নিয়ে বিচের ধারে গেল। দুজনের বন্ধুত্ব হতে বেশি সময় লাগল না। জায়ান লাহোরের অভিজাত পরিবারের লোক। এককালে তারা ইন্ডিয়ার অমৃতসরে থাকত। পার্টিশনের সময় এদেশে চলে আসে। জায়ানের খালাতো বোনের সঙ্গে তার বিয়ে হবে খুব সামনেই। খোলা মনের ছেলে জায়ান। গড়গড় করে অনেক কথাই বলে গেল। সমুদ্রের হাওয়া দিচ্ছে, বিচ চত্বরে বসতে বেশ লাগছিল। আরিফ করাচি থেকে আরও দূরে ইরান বর্ডারের কাছে একটা গ্রামে থাকে জানার পর জায়ান খুব উৎসাহ নিয়ে বলল, তোমার গ্রামে নিয়ে যাবে? বর্ডারের কাছে থাকো, অসুবিধা হয় না? তার উপর বালুচিস্তানে, ইয়া আল্লাহ, অসুবিধা তো হবেই। অতটাও কাছে না, অনেকখানি দূরে। আমাদের গ্রামে তো অত কিছু নেই, তবে হালত যে খুব ভালো তাও নয়। আমার পড়াশোনা সব টাকা রাঁচিতে। এবার ধীরে ধীরে ফ্যামিলিকেও নিয়ে আসবো। বর্ডারের কাছে যারা থাকে তাদের অনেক সমস্যায় পড়তে হয়। বুঝতেই পারছো, সীমান্তবর্তী এলাকায় অনেক সমস্যার মধ্যে দিয়ে যাই। মিলিট্যান্টস নিয়েও অনেক সমস্যা আছে ওদিকে। ঝামেলা লেগেই থাকে সারা বছর। হ্যাঁ, সে তো ঠিকই। লাহোর সেদিক দিয়ে অনেক ভালো। তবে কে জানে ইন্ডিয়ার সঙ্গে ওয়ার সিচুয়েশন হলে কতখানি সেফ থাকবো। আচ্ছা, আমাকে একটা কথা বলবে জায়ান? দেখো, তুমি আমাকে সব কথা জিজ্ঞেস করতে পারো, কিন্তু কোনোদিন বেগ সাহেবের ব্যাপারে জানতে চাইবে না। আমিও একবার ইউনুস স্যারের কাছে ওর ব্যাপারে জানতে চাই, ভীষণ বকা খেয়েছিলাম। আমাদের উপর ইনস্ট্রাকশনই আছে, বেগ সাহেবের ব্যাপারে যেন কেউ কিছু জানতে না চাই। ঠিক আছে, আমি তোমার কাছে আর কিছু জানতে চাইব না। শুধু একটা ব্যাপার দেখি অবাক লাগলো, উনি কত টাকা স্যালারি পান যে মার্সিডিজ চড়ে অফিস যাতায়াত করেন? আর যদি ঘুমাবেনি তাহলে অফিস আসেন কেন? এতই যদি পাওয়ারফুল লোক হন তাহলে সরাসরি বাড়ি থেকেই ডিউটি করতে পারেন তো। আরে প্লিজ ভুলে যাও না, ট্রাই টু ইগনোর হিম। তোমার কপাল ভালো, তুমি আজ বা গতকাল ইউনুস স্যারের কাছে কিছু জানতে চাওনি বেগের ব্যাপারে। আমি এখনো সেই ঝাড়টা ভুলতে পারিনি। প্লিজ লিভ ইট। আচ্ছা, কাজু খাবে? হ্যাঁ, দাও। অফিসে ঢুকে আরিফ একটু অবাক হয়ে গেল। বেগ সাহেবের সিটটা ফাঁকা। ইউনুস স্যার ডাকলেন, আরিফ, একবার এদিকে এসো তো, এক গাদা কাজ আছে। আর শোনো, আমার কেবিনে এসো একবার। আরিফ নিজের কিউবিকল ব্যাগ রেখে ইউনুস স্যারের চেম্বারে গেল। ইউনুস স্যার তাকে বললেন, অফিস থেকে তোমাকে 2 সপ্তাহের জন্য একটা ট্রেনিংয়ে পাঠানো হবে ইসলামাবাদ। যদিও তোমার একাডেমিক বেশ ভালো, তবু একটা অন জব ট্রেনিং তোমার হবে। জি জানাব। কোনো প্রবলেম নেই তো? না জানাব। কবে যেতে হবে?
আমি তোমাকে ডেটটা আজ বিকেলের মধ্যেই জানিয়ে দেব। আর খান ব্রাদার্সের এই ফাইলটা দেখতে থাকো, ব্রিফ করবো আর কিছুক্ষণ পরেই। আরিফ ইউনুস স্যারের কেবিন থেকে বেরিয়ে কিউবিকলে এসে ফাইলটা দেখতে শুরু করলো। কিছুক্ষণ পর অফিসের একজন তার কিউবিকলে এসে বলল, তোমায় ডাকছেন। "হ্যাঁ, কে?" লোকটা তাকে চোখ দিয়ে ইশারা করলো। আরিফ দেখল বেগ সাহেব দাঁড়িয়ে আছেন। সে অবাক হলো। ওকে। সে কিউবিকল থেকে বেরিয়ে বেগ সাহেবের কিউবিকলের দিকে হাঁটার সময় স্পষ্ট বুঝতে পারল গোটা ফ্লোরের সবাই তাকে কৌতূহলী চোখে দেখছে। খানিকটা অস্বস্তি হলো তার। তবু সে বেগ সাহেবের কাছে গিয়ে পৌঁছালো। বেগ সাহেব তাকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, ফলো মি। হতবম্ব আরিফ বেগ সাহেবের পেছন পেছন হাঁটতে শুরু করলো। বেগ তাকে ব্যালকনিতে নিয়ে গেলেন। কফি? না স্যার। কেন, লজ্জা লাগছে? আরিফ হাসল। বেগ কফি মেশিন থেকে 2 কাপ কফি নিয়ে এসে আরিফের হাতে দিয়ে বললেন, তুমি বালোচের লোক, তাই না? আপনি কি করে জানলেন? গ্রামে যাও না কতদিন হলো? অনেক দিন হয়ে গেছে। কেন যাও না? পড়াশোনা করে এখানেই চাকরির জন্য ব্যস্ত হয়ে পড়লাম, যাওয়া হয়নি ওই জন্যই। ইঞ্জিনিয়ার হয়ে কি লাভ? তো যদি দেশের কোনো কাজেই না লাগলো, আমাদের মানুষের কোনো কাজে না লাগলো, কি লাভ? আমাদের মানুষ বলতে? আফগানিস্তানে আমেরিকান আর্মি যেটা করেছে সেটাকে তুমি সাপোর্ট করো। আরিফ বুঝতে পারল না এই প্রশ্নটা তাকে কেন করা হলো। সে বলল, কোনো মানুষই তো সমর্থন করতে পারে না, খুব বাজে কাজ হয়েছে। যাও, আর কিছু বলার নেই। আরিফ, একবার এদিকে এসো তো। আরিফ, তুমি খান ব্রাদার্সের ফাইলটা আমায় দিয়েছো, ওটাতে এখন কোনো কাজ করতে হবে না। আর শোনো, আমি তোমাকে একটা চিঠি আর অ্যাড্রেস দিচ্ছি। পরশু থেকে ইসলামাবাদে তোমার ট্রেনিং আছে, চলে যাও। চাইলে এখনই অফিস থেকে বেরিয়ে পড়তে পারো। পজিটিভলি কাল রাতের মধ্যেই ইসলামাবাদ পৌঁছে যেও। ক্লিয়ার? ওকে স্যার। গুড। আমি ক্যাশিয়ারকে বলে দিচ্ছি, তোমার টাকার ব্যবস্থা হয়ে যাবে। ইসলামাবাদে গিয়ে কোনো রকম প্রবলেম ফেস করলে আমাকে ফোন করে নেবে। ওকে? ওকে স্যার। ইউনুস স্যারকে খান ব্রাদার্সের ফাইলটা দিয়ে নিজের কিউবিকলে গিয়ে চুপ করে বসলো আরিফ। কি হলো কিছুই বুঝতে পারল না। বাকিরা সবাই তার দিকে কেমন করে তাকাচ্ছে। দ্বিতীয় দিন এক গাদা কাজ করালো, তৃতীয় দিন কাজ না করিয়ে বলছে ইসলামাবাদ যেতে হবে। বেগ সাহেবের অদ্ভুত সব কথা আরিফের কিছুই মাথায় ঢুকল না। জায়ানের দিকে তাকালো, জায়ান যেন তাকে চিনলই না। গম্ভীর মুখে কাজ করতে লাগলো। ক্যাশিয়ার এসে ডেকে নিয়ে গিয়ে তাকে বেশ কিছু টাকা দিল। আরিফ জিজ্ঞেস করলো যে তাকে কোথাও সই করতে হবে কিনা। ক্যাশিয়ার মাথা নেড়ে জানিয়ে দিল কোথাও সইয়ের প্রয়োজন নেই। আরিফ আর কিছু জিজ্ঞেস না করে লাঞ্চের আগেই অফিস থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছালো। করাচি থেকে সৈয়দ ফার্স্ট এক্সপ্রেস রাত 11টায় ছাড়ে। পরের দিন বিকেল 4টেই রাওয়ালপিন্ডি পৌঁছায়। সেখান থেকে ইসলামাবাদ 1 ঘন্টার রাস্তা। সন্ধ্যের আগেই ইসলামাবাদ পৌঁছে যাওয়া যাবে। আরিফ ঠিক করল রাতেই রওনা দেবে। সে ফ্ল্যাটে গিয়ে গোছগাছ শুরু করে দিল। কুপে বুক করা ছিল আরিফের। দুজনের এসি কুপে দ্বিতীয়জন এলো না। আরিফ খুশি হলো। চিরকাল ট্রেনের জেনারেল কামরায় যাতায়াত করেছে সে। অফিস থেকে কুপের টাকা দেবে দেখে আনন্দ পেয়েছে। বিছানা করে ঘুমিয়ে পড়ল সে। ঘুম ভাঙল যখন তখন ভোর হয়েছে। ট্রেন তীব্র গতিতে ছুটছে। কাঁচের জানলা দিয়ে বাইরের দিকে তাকালো আরিফ। রুক্ষ চারপাশ, গাছপালার চিহ্নমাত্র নেই। ভালো কোনো দৃশ্যও নেই। বাথরুম সেরে প্যান্ট্রির দিকে এগোলো সে।
ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে। নিজের জন্য ব্রেড আর জ্যাম নিয়ে কূপে ফিরে এসে বসল। আম্মি আব্বুর সঙ্গে ট্রেনে ওঠার আগে কথা হয়েছে। দুজনেই ভীষণ খুশি। আব্বু একবার ইসলামাবাদ গেছিল, বলে দিল যে করাচির মতো ইসলামাবাদেও প্রচুর চোর আছে। বড় শহর মানেই চোর ছ্যাঁচোরের শহর, সাবধানে যেন থাকে আরিফ। আরিফ নিজের মনেই হাসল। আব্বু আম্মির কাছে সে কোনো দিন বড় হবে না, ছোটই থাকবে। ট্রেন জানিওয়ালা স্টেশনে দাঁড়ালো কিছুক্ষণের জন্য। আরিফ ট্রেন থেকে নেমে হাঁটাহাঁটি করল, জল নিল। ট্রেনে উঠে নিজের কূপে গিয়ে দেখল এক মাঝবয়সী ভদ্রলোক বসেছেন। লম্বা সৌম্য চেহারা, মুখে কাঁচা পাকা দাড়ি। আরিফকে আসতে দেখে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, সালামু আলাইকুম, রাওয়ালপিন্ডি যাবেন? হ্যাঁ, আপনার এখান থেকে বুকিং? হ্যাঁ, রাওয়ালপিন্ডিতে অনেক কাজ আছে, গাড়ির বিজনেস আছে। আপনি? আমি আইটি সেক্টরে আছি, ট্রেনিংয়ের জন্য ইসলামাবাদ যাচ্ছি। ভদ্রলোক বকবক করতে করতে আরিফের মাথা খারাপ করে দিলেন। আরিফ ঘুমানোর ভান করলে তারপরে ঠান্ডা হলেন। দুপুরে আরিফ বিরিয়ানি খেল। ট্রেনের বিরিয়ানি অত ভালো লাগলো না, তবু ঝাঁকুনিতে খিদে পেয়ে যায়। সামনের ভদ্রলোক টিফিন নিয়ে এসেছিলেন। এক গাদা খেয়ে নাক ডাকতে শুরু করলেন। আরিফের হাসি পেল। দুপুর 3টে গড়িয়েছে, ট্রেন রাইট টাইমেই আছে, আর কিছুক্ষণ পরেই রাওয়ালপিন্ডি পৌঁছে যাবে। খানিকটা নার্ভাস লাগছিল। ইসলামাবাদ একেবারে নতুন শহর তার কাছে, তার উপর দেশের রাজধানী। খুব স্মার্ট হবে এখানকার মানুষজন, তাই না? চোখ বুজে সে বসে রইল কিছুক্ষণ, জোরে জোরে শ্বাস নিয়ে ছাড়তে লাগলো। আব্বু শিখিয়েছিলেন, যখনই টেনশন হবে একটু শ্বাস নিয়ে অনেকক্ষণ ধরে সেটা ছাড়লে অনেকটা টেনশন মুক্ত থাকা যায়। কিছুক্ষণ এই প্রক্রিয়া মেনে চলে আরিফ দেখল খানিকটা ভালো লাগছে। সে নামার জন্য প্রস্তুত হলো। রাওয়ালপিন্ডিতেই তো যাত্রা শেষ হবে না, সেখান থেকে আবার ইসলামাবাদের পথে রওনা দিতে হবে। আরিফ ঠিকানাটা মোবাইলে লিখে নিয়েছিল। একবার ভাবল সামনের ভদ্রলোককে ঘুম থেকে তুলে জিজ্ঞেস করবে জায়গাটা কোথায়। পরক্ষণে সিদ্ধান্ত পাল্টালো। এ লোক বড্ড বেশি কথা বলে, একবার শুরু করলে বাকি পথটুকুও কানের পোকা নাড়িয়ে দেবে। সে ঠিক করলো স্টেশনে নেমে ট্যাক্সি করে নেবে। সন্ধ্যের আগে ইসলামাবাদে পৌঁছাতে পারলেই ভালো। অচেনা অজানা শহর রাতের অন্ধকারে আরও ভয়ানক হয়ে যায়। একটা রাতের তো ব্যাপার, রাতটা ইসলামাবাদের কোনো হোটেলে কাটিয়ে দিয়ে পরের দিন ট্রেনিংয়ে ঠিক সময় পৌঁছাতে পারলেই হবে। ট্রেন রাওয়ালপিন্ডি স্টেশনে ঢুকছে। সামনে ভদ্রলোককে ঠেলে তুলতে হলো। ভদ্রলোকের ঘুম কিছুতেই ভাঙছিল না। ঘুম ভাঙতেই ধর্মর করে উঠে আরিফের হাতে একটা কার্ড দিয়ে বললেন, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন জনাব। শুক্রিয়া। কার্ডটা পকেটে রাখল। রাওয়ালপিন্ডি স্টেশনে খুব একটা ভিড় নেই। তার সঙ্গী ভদ্রলোক স্টেশনে নেমে হনহন করে হাওয়া হয়ে গেলেন। আরিফকে একটু পরিশ্রম করতে হলো। স্টেশনে বাইরে প্রচুর ট্যাক্সি, এক একজন এক এক ভাড়া বলছে। নতুন শহরে আরিফ একটু থতমত খেয়ে একটা ট্যাক্সিতে উঠে বসল। ড্রাইভার কিশোর কুমারের গান চালিয়ে দিল। আরিফ চুপ করে শুনতে লাগলো। হোক ভারতীয়, কিশোর কুমার আর মোহাম্মদ রফির গান তার বড্ড ভালো লাগে। ইসলামাবাদে হোটেল পেতে অসুবিধে হলো না আরিফের। রাওয়ালপিন্ডির ট্যাক্সি ড্রাইভার লোকটাই তাকে একটা খুব ছোট্ট সুন্দর হোটেলে নিয়ে গেলেন। পৌঁছাতে সন্ধে 7টা বাজল। বাজারের মধ্যে হোটেল, গম গম করছে চারিদিক। আরিফ কিছু একটা খেয়ে বড় শপিং মলে ঢুকল। ঝাঁ চকচকে শপিং মল। এদিক সেদিক ঘুরে তার মনে পড়ল তার একটা জুতো কেনা দরকার। সে একটা দোকানে ঢুকে জুতো কিনল। মলের ফুড কোর্টে ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্ক খেল। আরও বেশ কিছুক্ষণ এদিক সেদিক করে হোটেলে রাতের দিকে ফিরে দেখল ইউনুস স্যার ফোন করছেন। ধরল সে। সালাম স্যার। পৌঁছে গেছো তো সাই সালামত? জি জানাব, হোটেলেই আছি এখন। কাল সকালের দিকে বেরিয়ে জায়গাটা ঠিক খুঁজে দেব। বহুত বড়িয়া, ভালো করে ট্রেনিং করো আরিফ। আমাদের অফিসের অনেক নওজওয়ানের মধ্যে থেকে তোমাকে পছন্দ করা হয়েছে, মানে তোমার মধ্যে পটেনশিয়াল আছে বলেই করা হয়েছে।
নিশ্চয়ই বলতে পারছো। অনেক শুক্রিয়া জানাব। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। ইউ শুড। ট্রেনিং ভালো হলে কিন্তু অ্যাব্রডেও পাঠানো হয়, জানো তো? জি জানাব, ইন্টারভিউয়ের সময় সেরকম শুনেছিলাম। আপনাকে অনেক শুক্রিয়া। সাবধানে থাকো। বি ইন্টেলিজেন্ট, বি ব্রেভ। বাই, গুড নাইট। ফোনটা রেখে আরিফ ঠোঁট উল্টালো। ব্রেভ হওয়ার কি আছে, অদ্ভুত কথা। সে রাতে আর সে কিছু খেলো না। ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কেই পেট ভরে গিয়েছিল। ঘুমিয়ে পড়ল সে। রাতে ভালো ঘুম হলো। অপরিচিত জায়গায় ঘুমাতে তার কোনো কালেই সমস্যা হয় না। এক ঘুমে রাত কাবার হয়ে গেল। ভোরে উঠে স্নান সেরে নিল সে। হোটেল থেকে বেরিয়ে একটা ট্যাক্সিওয়ালাকে ঠিকানা দেখিয়ে দিয়ে বলল, এই ঠিকানায় যেতে হবে জানাব। কত দূর হবে এখান থেকে? ওই ধরুন না, ঘন্টা খানেক লাগবে। উঠে বসুন। আরিফ ট্যাক্সিতে উঠল। ট্যাক্সিওয়ালা গাড়ি স্টার্ট দিয়ে বলল, আপনি কি ব্যবসা করেন নাকি? না, কেন বলুন তো? ঠিকানা তো খুরশিদ মার্কেটে। তা ওখানে আপনাদের ড্রাই ফ্রুটের একটা পাইকারি বাজার আছে, তাই ভাবলাম আর কি। না জানাব, আমি আইটি কোম্পানিতে চাকরি করি। ওই ঠিকানায় আমার ট্রেনিং আছে। ট্রেনিং? খুরশিদ মার্কেটে কিসের ট্রেনিং হয়? সেটা তো গিয়ে জানা যাবে জানাব, আমি তো কিছুই চিনি না। ট্যাক্সিওয়ালা বুঝদারের মতো মাথা নাড়ল। ইসলামাবাদ বেশ সাজানো গোছানো শহর। করাচির মতো গিজগিজে নয়, প্ল্যান করে তৈরি করা। আরিফের বেশ ভালো লাগছিল। একটা ঘিঞ্জি বাজার মতো জায়গায় গাড়ি থামিয়ে ট্যাক্সিওয়ালা বলল, নিন জানাব, আপনার খুরশিদ মার্কেট এসে গেছে। আরিফ অবাক হলো। চারিদিকে গিজগিজ করছে দোকান। এটা দেখে কোনো অফিস পাড়া বলে মনেই হচ্ছে না। অল্টার টেকনোলজি, 13 মাহমুদ রোড। মোবাইলে ঠিকানাটা দেখে আরিফ এগোলো। রাস্তায় যেসব লোক ছিল তারা প্রথমে মাহমুদ রোড চিনতেই পারল না। 5-6 জনকে জিজ্ঞেস করার পর অবশেষে একজন দেখালো একটা সরু ঘিঞ্জি গলি। গলিতে ঢুকে খানিকটা এগোনোর পর একটা ছোট্ট দোকান দেখতে পেল। দর্জির দোকান। একজন বৃদ্ধ লোক বসে কাঁচি দিয়ে কাপড় কাটছে। আরিফ অবাক চোখে সেটা দেখে বুঝল কোনো ভুল হয়েছে। ফোন রিং হয়ে গেল। ইউনুস স্যার আর ফোন ধরলেন না। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে আরিফ বৃদ্ধ দর্জিকেই জিজ্ঞেস করল, চাচা, এখানে অল্টার টেকনোলজির অফিস কোথায় আছে? বৃদ্ধ সেলাই থামিয়ে ফেজ টুপি খুলে কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে আবার সেলাই করতে শুরু করল। আরিফ আরেকবার ইউনুস স্যারকে ফোন করল। ফোন এবার সুইচড অফ। কি করবে বুঝতে না পেরে বৃদ্ধর দোকানের পাশে একটা মশলার দোকানে একটা লোক বসেছিল। তাকে জিজ্ঞেস করল, জানাব, এখানে অল্টার টেকনোলজির অফিস কোথায় বলতে পারবেন? সে লোক তার দিকে তাকিয়ে বৃদ্ধ দর্জির দিকে আঙুল বাড়ালো। হয়তো সে নিজে জানে না। এরপর আরিফ বৃদ্ধকে আবার জিজ্ঞেস করল, চাচা, দোকানের ভেতরে ঢুকে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে যাও। আরিফ খুব অবাক হলো, কিন্তু বৃদ্ধের কথা অমান্য করল না। বৃদ্ধকে পাশ কাটিয়ে দোকানের ভিতরে ঢুকল। খুব কম পাওয়ারের একটা বাল্বের আলোয় বাস্তবিকই একটা সিঁড়ি চোখে পড়ল। আরিফ সিঁড়ি ধরে নামল। বেশ খানিকটা নামার পর একটা দরজা দেখল। ইতস্তত করে দরজাটা ধাক্কালো সে। ধাক্কানোর সঙ্গে সঙ্গে এক যুবক এসে দরজা খুলে দিল। ছোট্ট একটা অফিস, 10-12টা কম্পিউটার আছে। সবাই চুপচাপ বসে কাজ করছে। এসি চলছে। তাদের করাচির অফিসের সঙ্গে এই অফিসটাকে আরিফ মেলাতে পারল না। করাচির জিন্না রোডের ওপর অত বড় অফিস যাদের, তাদের কেন এই রকম জায়গায় ট্রেনিং করতে পাঠানো হবে? ছেলেটা তার দিকে একবার তাকিয়ে বলল, হ্যাঁ বলুন। আমি ট্রেনিংয়ের জন্য এসেছি। আরিফ, ইউনুস পাঠিয়েছেন। আরিফ ঘাড় নাড়ল। ছেলেটা একটা চেয়ার এনে দিয়ে বলল, ঠিক আছে বসুন। আরিফ চেয়ারে বসল। ছেলেটা একটা কম্পিউটারে বসে পড়ল আবার। আরিফ চুপ করে বসে রইল। কয়েক মিনিট পর দর্জি চাচা ঘরের মধ্যে প্রবেশ করে তার দিকে তাকিয়ে বলল, ফলো মি। চাচার মুখে ইংরেজি শুনে সে আরো অবাক হয়ে গেল। চাচা তাকে নিয়ে একটা ছোট্ট ঘরে প্রবেশ করল। বসো। আরিফ বসল।
চাচা পকেট থেকে একটা মোবাইল বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলল, দেখো। আরিফ কিছু না বুঝেই মোবাইলটা হাতে নিল। মোবাইলে একটা ছবি ছিল। সেটা দেখেই তার হাত থেকে ফোনটা পড়ে গেল। সে লাফিয়ে উঠে বলল, হে কি? তোমার আম্মি আব্বু বালোচের ইন্ডিয়া সাপোর্টেড বিচ্ছিন্নতাবাদীদের হাতে আজ একটু আগে শহীদ হয়েছেন। ওরা এসেছিল মুখে কালো কাপড় দিয়ে। তোমাদের গোটা গ্রাম শেষ করে দিয়ে গেছে ওরা। আরিফ মেঝেতে বসে পড়ল। পরক্ষণেই ফোন বের করে বাড়িতে ফোন করল। আব্বু আম্মি দুজনের ফোনই সুইচ অফ বলছে। সে দু হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। চাচা চুপ করে চেয়ারে বসে থাকল। কয়েক মিনিট পর সে সামলে উঠে চাচাকে বলল, আপনি কি করে জানলেন? এত দূরে এখানে খবর এলো কি করে? আমি এই অফিসে কি করছি? আল্লাহ খবর দেন তার অনুসরণকারীদের। আমার জানার ছিল, আমি জানতে পেরেছি। ওরা আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছে। আমরা প্রতিশোধ নেব না আরিফ মিয়া? আরিফের দু চোখ বেয়ে আবার জলের ধারা গড়াতে শুরু করলো। সে আর উত্তর দিতে পারল না। আরিফকে একজন এসে একটা থালায় কাজু আর আখরোট দিয়ে গেল। আরিফের মাথা কাজ করছিল না। চাচা তাকে মেঝে থেকে তুলে চেয়ারে বসিয়েছে। নিজেকে সামলাতে আধ ঘন্টা লাগলো তার। এই পুরোটা সময় চাচা আরিফের সামনে বসেছিল। কান্না থামলে আরিফ বলল, আমাকে আজকেই বাড়ি যেতে হবে। আপনি পারলে আমার অফিসে জানিয়ে দেবেন। আবু আমিকে আমি শেষ দেখা দেখতে চাই। তোমাদের গ্রাম এখন বিদ্রোহীদের দখলে। ওখানে যাওয়া মানে নিজের মৃত্যু ডেকে আনা। একজনকেও ছাড়ছে না ওরা, দেখা মাত্র গুলি করছে। আমাদের সেনাও ওখানে ঢুকতে পারেনি। তাহলে আমি কি করব? বদলা নিতে চাও না? বাবা মার খুনিকে মারতে চাও না? চাই। প্রতি বছর বালুচিস্তানের প্রতিটা অঞ্চলে এই সব টেররিস্টরা একটার পর একটা গ্রামে হামলা করে, মসজিদে বিস্ফোরণ ঘটায়। এমনি এমনি হয় বলে তোমার মনে হয়? এদের পিছনে আছে ইন্ডিয়ানদের হাত। একইভাবে ওরা আমাদের ভাইদের উপর অত্যাচার করে চলেছে কাশ্মীরে। আমাদের মানুষেরা মার খেয়ে মরছে ওখানেও। আমরা যদি এদের শাস্তি না দিতে পারি তাহলে আয়নায় নিজের মুখ দেখা উচিত না আমাদের? আমি ইউনিস স্যারের সঙ্গে কথা বলতে চাই। আমি জানি না আমি এখানে কি করে এলাম। এত বড় একটা ঘটনা কি করে ঘটলো আমার সঙ্গে? আমার অফিসে ইনফর্ম করা উচিত। বেশ, কথা বলো। ল্যান্ডলাইন থেকে ফোন করলো চাচা। তার দিকে রিসিভার এগিয়ে দিয়ে বলল, নাও কথা বলো। আরিফের ভীষণ ক্লান্ত লাগছিল। সে কোনো রকমে কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরতে পারল। ওপাশ থেকে ইউনুস স্যারের গলার স্বর ভেসে এলো, হ্যালো স্যার আমি আরিফ বলছি। তুমি পৌঁছে গেছো? স্যার আমি আব্বু। জানি। তোমাদের গ্রাম এখন বালুচ জঙ্গিদের দখলে। স্যার আমার কি এখানেই ট্রেনিং ছিল? অ্যাড্রেসটা ভুল ছিল না তো? একদম ঠিক অ্যাড্রেস পাঠিয়েছি তোমায়। চাচা যা বলেন সেইভাবে চলো, অনেক উন্নতি করবে। বেস্ট অফ লাক। আরিফ চাচার দিকে ক্লান্ত মুখে তাকিয়ে বলল, ট্রেনিং কবে শুরু হবে আমার? আজ, এখন থেকে। চাচা উঠে দেওয়াল আলমারিটাকে গায়ের জোরে ঠেলল। সঙ্গে সঙ্গে দেওয়াল সরে গিয়ে সেখানে একটা কাঁচের দরজা এসে গেল। আরিফ দেখল একটা বিরাট ঘরে অসংখ্য লোক কাজ করছে। চাচা বলল, দরজা পেরিয়ে চলে যাও। আরিফ স্খলিত পায়ে কাঁচের দরজাটা ঠেলল। দরজা খুলে গেল। আরিফ দরজা পেরিয়ে ঘরটায় প্রবেশ করা মাত্র চাচা আলমারিটা আগের জায়গায় নিয়ে গেল। চমকে পেছনে ফিরল আরিফ। দেওয়ালটা আবার আগের মতো হয়ে গেছে। কিন্তু এই যেন এক আশ্চর্য জায়গা। ঘিঞ্জি বাজারের মধ্যে দর্জির দোকান পেরিয়ে সে একটা বড় ঘরে চলে এসেছে, যে ঘরে নাকি প্রবেশ করতে হয় কোনো এক আলমারি সরিয়ে। প্রবল শোকের মধ্যেও আরিফের অবাক লাগছিল। এরকম জায়গা থাকতে পারে ইসলামাবাদে, এটাই তো সে কোনোদিন কল্পনা করেনি। একজন মধ্যবয়সী লোক যেন মাটি ফুঁড়ে তার সামনে এসে দাঁড়িয়ে
হাত বাড়িয়ে দিয়ে বলল, ওয়েলকাম টু আইএসআই। আরিফ আইএসআই শুনে অবাক হয়ে হাঁ করে লোকটার দিকে তাকিয়ে রইল। আরিফ আহমেদ খান, গ্রাম আজমানাবাদ, বালুচিস্তান, ওয়েস্ট পাকিস্তান। ফাদার উসমান খান, মাদার আমিনা খান, রাইট? মধ্যবয়স্ক লোকটা তাকে একটা চেয়ারে বসিয়ে প্রশ্নটা ছুঁড়ে দিল। রাইট। আমার সম্পর্কে এত কিছু জানলেন কি করে? লোকটা তার দিকে হাত এগিয়ে দিয়ে বলল, সিট ডাউন প্লিজ। আপনারা এত কিছু জানেন আমার সম্পর্কে, আর আমার গ্রামটাকে বাঁচাতে পারলেন না, আর আমি বা এখানে কেন এলাম? তোমার ক্ষোভ থাকাটা স্বাভাবিক আরিফ। সমস্যাটা হলো ওয়েস্ট বালুচিস্তানে আমাদের ফুল কন্ট্রোল নেই এই মুহূর্তে। ইন্ডিয়া আমাদের টেরোরিজম গ্রুপগুলোকে সাপোর্ট দিচ্ছে। তোমাকে যখন আমরা আমাদের কাজের জন্য পিক করেছিলাম, তখনও জানতাম না এই অ্যাটাকটা হবে। ওরা একেবারে অতর্কিতে আজ সকালে তোমার গ্রামটাকে আক্রমণ করেছে। আমাদের কিছু করার ছিল না। এটা সম্পূর্ণভাবে কাকতালীয় যে তুমি আজ এখানে এলে আর আজই ঘটনাটা ঘটলো। মানে আমাকে পিক করেছেন? মানে কবে পিক করলেন? কেন পিক করলেন? আমি কেন আপনাদের হয়ে কাজ করব? যেদিন করাচিতে ইন্টারভিউ দিয়েছিলে সেদিনই আমরা পিক করেছি তোমাকে। ওখানে অনেকেই ছিল, কিন্তু আমাদের তোমাকে দরকার। উই নিড ইউ ইন কাশ্মীর আরিফ। কাশ্মীর মানে? ব্রেকফাস্টটা করে নাও, তারপরে বুঝিয়ে সব বলছি। আমার পক্ষে এখন কিছু খাওয়া সম্ভব না স্যার, আর এই মুহূর্তে আমি একেবারেই বিধ্বস্ত। আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যেতে চাই। তোমাকে মঈনুদ্দিন বলেনি তোমাদের এলাকা এখন পুরোপুরি বালুচ টেররিস্টের দখলে? আরিফ মাথা নিচু করল। মিরান আবার বলল, আমাদের দেশটাকে ওরা বিভিন্নভাবে কনস্পিরেসি করে শেষ করে দিচ্ছে। সর্বত্র আমাদের পাকিস্তানি সেনারা পিছিয়ে পড়ছে। দিনের পর দিন আমাদের মা বোনেদের কাশ্মীরের ইন্ডিয়ান আর্মি রেপ করছে। ভাইদের বিনা বাক্যে কুকুরের মতো গুলি করে মারছে। তোমার নিজের আম্মি আব্বু, যারা তোমাকে এত কষ্ট করে এত আদর করে বড় করলেন, তাদের প্রতি তোমার কোনো কর্তব্য নেই? তোমার প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা জাগছে না? আমার এই সকাল থেকে বিশ্বাস হচ্ছে না স্যার, কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমার ফ্যামিলির ওপর দিয়ে এত বড় একটা ডিজাস্টার হয়ে গেছে। যে গ্রামে আমি জন্মেছি, যে গ্রামে আমি বড় হয়েছি, সেখানে আজ এই অবস্থা। আমার বাবা মা। আরিফ কেঁদে ফেলল। মিরান আরিফের কাঁধ চাপড়ে ল্যাপটপটা আরিফের দিকে ঘুরিয়ে দিয়ে বলল, কিছুক্ষণ আগে তোমাদের গ্রাম থেকে এই ছবিগুলো পেয়েছি, ইউজিং ড্রোন ক্যামেরা। জাস্ট ওয়াচ। প্লিজ আর দেখাবেন না, তো রক্ত আমি দেখতে পাচ্ছি না। স্বাভাবিক, কোনো সুস্থ মানুষ এই দৃশ্য দেখতে ভয় পাবে, কিন্তু আমাদের ভয় পেলে তো চলবে না। উই হ্যাভ দ্য ডিউটিজ টু ডু, রিভেঞ্জ টু টেক। ওদের এত সহজে সেটা দেবো আমরা? এটা হতে পারে? বেশ, তাহলে আমাদের গ্রামের সেনা পাঠাবে। আমাকে আর্মস দিন, আমিও যেতে চাই। এই তো স্ফুলিঙ্গটা এসেছে। দ্যাটস দ্য স্পিরিট। হ্যাঁ আরিফ, তোমাকে আর্মস দেওয়া হবে, কিন্তু তোমার গ্রামে যাওয়ার জন্য নয়। তোমাকে একটা আরো কঠিন মিশনে পাঠাবো আমরা, দেশের কাছে পাঠাবো। তোমাকে শ্রীনগর যেতে হবে। সে তো ইন্ডিয়ায়, কি করে যাব? সে দায়িত্ব আমার উপরেই ছেড়ে দাও। আপাতত একটা কথা বলো, আর ইউ রেডি? আপনি শিওর আমি কাজটা পারবো? 200% শিওর। এই কাজটা তুমিই পারবে। কি করতে হবে আমাকে? ইয়েস, হা, ব্রাভো। লেটস ব্রেকফাস্ট টুগেদার, তারপর সব জানাচ্ছি। নিজের ধর্মের মানুষদের কথা কখনো ভেবেছো আরিফ? তারা এক একটা দেশে কত কষ্ট করে বেঁচে থাকছে, সেটা জানলে তোমার রক্ত গরম হয় না? আরিফকে খেতে দেওয়া হয়েছে বাখরখানি। আরিফের গলা শুকিয়ে আসছিল, একটু খেয়েই রেখে দিয়েছে সে। মিরানের প্রশ্নটা শুনে সে বলল, খারাপ লাগে ঠিকই, কিন্তু এর বেশি কোনোদিন ভেবে দেখিনি। আমাদের দেশের এটাই সমস্যা, সবাইকে দেশের কাছে ইন্সপায়ার করার দরকার পড়ে।
আমরা জেনেও না জানার ভাব করে বসে থাকি। এই মুহূর্তে ভারতের হাত থেকে কাশ্মীরের আজাদি পাওয়াটা আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ। দিনের পর দিন আমরা তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, তুমি পাওনি? হ্যাঁ, বিভিন্ন ভিডিও এসেছে আননোন নাম্বার থেকে। আমি আননোন নাম্বার দেখে সেগুলো আর খুলিনি। ঠিক আছে, দেখোনি, বেশ করেছো। আচ্ছা, যাই হোক, তুমি হোটেলে চেক আউট করে এসেছো? না জানাব। ওকে, আমি লোক পাঠিয়ে দিচ্ছি, তোমার রুমে যা আছে সব নিয়ে চলে আসবে। তুমি আজ থেকে আমাদের সঙ্গে থাকবে। আমাকে কাশ্মীরে পাঠানো হবে কবে? আরে অধৈর্য হতে হবে না, ঠিক পাঠাবো তোমাকে। কি করতে হবে আমাকে? ওরা তোমার ঘর জ্বালিয়েছে, গ্রাম জ্বালিয়েছে, বাবা মাকে নিষ্ঠুরভাবে খুন করেছে। তোমার কি মনে হয় আমাদের ইন্ডিয়াতে কি করা উচিত? আরিফ উত্তর দিতে পারল না, মিরানের দিকে তাকিয়ে থাকলো। মিরান বলল, তোমাকে জানাবো কি করবো, আপাতত রেস্ট করো। একটা ছোট্ট অপারেশন করতে একটা ছোট্ট টিম যাবে। এই স্কোয়াডে তোমাকে একজন ইঞ্জিনিয়ার হিসেবেই পাঠানো হবে, তবে তোমাকে সেলফ ডিফেন্স তো করতেই হবে। তার জন্য রিভলভার আর লাইট মেশিন গান চালানো শিখিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করছি। আরিফ মিরানের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে বলল, আমাকে একটা কথা বলবেন? কি কথা? এটা কি সুইসাইড মিশন? ঠিক নেই কেন? নিজের ধর্মের জন্য নিজের কুরবানি দিতে তোমার আপত্তি আছে? আমি জানি না আমি পারবো। দেন ইউ হ্যাভ টু ট্রাই টু সার্ভাইভ। তুমি যদি পারো ফিরে এসো, আমি সে ব্যবস্থা করে নেব। আওয়ার নেশন নিডস ইউ আরিফ। এটা কোনো টেররিস্ট অর্গানাইজেশন নয়। আইএসআই আমাদের দেশের সংস্থা, আমাদের গর্ব। বি প্রাউড টু বি আ পার্ট অফ ইট। আমার আব্বু আম্মি বেঁচে থাকলে আমি অত ভাবতাম না জানাব। আমার মাথা কাজ করছে না ছবিগুলো দেখার পর থেকে। তাহলে সেটাকে তোমার উইকনেস না বানিয়ে স্ট্রেংথ বানাও। যারা তোমার নিজের লোকেদের পেরেছে তাদের শেষ করে দেবার শপথ নাও। উই হ্যাভ টু ডু ইট। ওকে, আই শ্যাল ডু ইট। দ্যাটস লাইক এ গুড পাকিস্তানি। লেটস মিট ইউর পার্টনার্স। মিরান ইন্টারকমের ফোনটা তুলে বলল, লেট দেম কাম। 3 জন মিরানের চেম্বারে ঢুকলো। একজন লম্বা মতো ফর্সা। মিরান পরিচয় করালো, Meet Rajak. He is one of the best sharpshooters in Pakistan. একজন ছটফটে ছোটখাটো মানুষ। মিরান এবার দ্বিতীয় এবং তৃতীয় জনকে দেখিয়ে বলল, He is Amir. He is a lieutenant in Pakistan Army. And last but not the least, she is Aisha from Lahore, your team leader. Aisha, say hi to Arif. হ্যালো আরিফ। আরিফ হাসতে চেষ্টা করলো কিন্তু পারল না। কিছুক্ষণ আগে মঈনুদ্দিন চাচার থেকে তোমার ঘটনাটা শুনলাম আরিফ। আই এম ভেরি সরি ফর ইউ। আমার নাম আয়েশা মির্জা। মিরান আয়েশাকে নির্দেশ দিয়েছে আরিফের দেখাশোনা করার। আয়েশা আরিফকে নিয়ে একটা ঘরে এসে বসেছে। ছোট ঘর, একটা টেবিলে ল্যাপটপ খোলা। আরিফকে চেয়ারে বসানো হয়েছে। আরিফের মেয়েদের সামনে একটা জড়তা আসে। তার বিশ্বাস হচ্ছিল না যে আইএসআই ইন্ডিয়াতে মিশনে যাবে, তার টিম লিডার হবে একজন মেয়ে। আয়েশা সুন্দরী, জিন্স আর টি শার্ট পরে আছে। আয়েশা আরিফের প্রশ্নটা যেন ধরে ফেলল। আরিফের দিকে তাকিয়ে সে বলল, আমি বর্ন অ্যান্ড ব্রট আপ ইন দিল্লি। আমি একজন কাশ্মীরি মেয়ে। এই মিশনে আমার এক্সপিরিয়েন্স কাজে লাগবে। তোমরা কেউই কাশ্মীরকে চেনো না আমার মতো। আমি যতটা ভালো করে চিনি, কাশ্মীরকে কেউ সেভাবে চেনে না। তুমি পাকিস্তানে এলে কি করে? আমার ভাই ইন্ডিয়ান ফৌজের এগেনস্টে একটা অহিংস মুভমেন্টের নেতৃত্ব দিচ্ছিল। ওরা আমার ভাইকে মাঝরাতে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে মারে। আমি তখন দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আমাকে কলেজ থেকেও বিনা কারণে বের করে দেওয়া হয়। হিন্দুত্ববাদীরা আমার মুখে কালি মাখিয়ে দেয়। আই ডিডন্ট হ্যাভ এনি আদার চয়েস। সরি টু হিয়ার দ্যাট। এখন সরি বলার সময় না আরিফ। লেট দেম পে বাই দেয়ার ওন কয়েন। শেষ করে দিতে হবে ওদের। হ্যাঁ, আমাকে কি করতে হবে? আমাদের ইন্ডিয়ার আইডেন্টিটি তৈরি করা হচ্ছে, কালকের মধ্যে হয়ে যাবে। পরশুদিন উই আর গোয়িং টু এন্টার ইন্ডিয়া। পরশু? ইয়েস, আজ রাতেই জানিয়ে দিচ্ছি আমরা কি করে ইন্ডিয়ায় এন্ট্রি নেব। ওকে, টেক রেস্ট। ইউ নিড টু টেক রেস্ট। আমি বুঝতে পারছি। আই জাস্ট নিড মাই প্যারেন্টস।
আমি আর কিছু চাই না। মন শক্ত করো আরিফ, আমাদের প্রতিশোধ নিতেই হবে। এত সহজে ওদের আমরা ছেড়ে দিতে পারি না। বারবার ওরা জিতে যাবে, এটা আমরা অ্যালাউ করবো বলো? আমার একটা প্রশ্নই বারবার মাথার মধ্যে আসছে। আমার আব্বু, আম্মি, আমার চাচা, এরা সবাই খুব নিরীহ মানুষ। এরা কোনো দিন কারো ক্ষতি করেনি। এদের মেরে এরা কি প্রমাণ করতে চায়? ওরা আমাদের হারাতে চায়, সবখানে ওরা আমাদের হারাতে চায়। আমরা কাশ্মীরিরা পাকিস্তান সরকারের কাছে কৃতজ্ঞ, তারা আমাদের কথা ভেবেছে। আমি পাকিস্তান সরকারকে এই সাহায্যের পরিবর্তে আমার কৃতজ্ঞতা জানাতে চাই। পাকিস্তান সরকার নিজের ঘর বাঁচাতে পারছে না, আমাদের গ্রাম বালুচ দস্যুরা দখল করে নিচ্ছে, কেন কিছু করতে পারছে না? গিভ দেম সাম টাইম আরিফ, তারাও মানুষ। তুমি দেখবে এই সব কত্তারদের পাকিস্তান আর্মি কুকুরের মতো মেরে দাঁড়াবে। শুধু একটু সময় দাও তাদের। আমাদের দেশের একাংশ ইন্ডিয়ানদের হেল্প করছে, তাদের আগে আইডেন্টিফাই করি, দেখবে তারপরে আর কোনো অসুবিধা হবে না। একটা দিনে আমার সব কিছু এলোমেলো হয়ে গেল। আমাকে যেখানে বসে থাকতে হবে আজ 24 ঘন্টা আগেও ভাবতে পারি। আল্লাহ পাক যা চান আমাদের দিয়ে তাই করিয়ে নিচ্ছেন আরিফ। আমরা তার একজন অনুসরণকারী আর আজ্ঞা বহনকারী চাকর ছাড়া কিছুই নই। আমিও কোনোদিন ভাবতে পারিনি পাকিস্তান আমাদের মতো কাশ্মীরিদের দুহাতে বরণ করে নেবে, আমাদের জিহাদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করবে। সবাই তো আমাদেরই বরাবর দোষ দিয়ে যায়, আমাদের দমন করে যায়, কিন্তু ইন্ডিয়ানরা কখনো আম কাশ্মীরিদের ব্যাপারে ভাবেনি। তারা আমাদের মানুষ বলেই মনে করেনি। আমরা কেন ছেড়ে দেব? আমরা উত্তর দেবই তাদের, ছাড়বো না। আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ, আমি অন্য কিছু ভাবতে পারছি না। ওকে আরিফ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, টেক ইউর টাইম। আয়েশা ঘর থেকে বেরিয়ে গেল। আরিফ কয়েক সেকেন্ড চুপ করে থেকে কান্নায় ভেঙে পড়ল। টিম মিটিং হচ্ছে। আয়েশা কাশ্মীরের ম্যাপ প্রজেক্টরে দেখিয়ে বলল, আমরা কাল কাশ্মীর যাচ্ছি। কাশ্মীর মিন্স আজাদ কাশ্মীর। মুজফ্ফরবাদে গিয়ে আমরা ওয়েট করব। পরশু গ্রিন সিগন্যাল পেলে উই শ্যাল এন্টার ইন্ডিয়া ফ্রম গুলমার্গ এরিয়া। গুলমার্গ? আর ইউ ক্রেজি? ওখানে সব থেকে বেশি ইন্ডিয়ান আর্মি থাকে। আমি যখন প্ল্যানটা করছি তখন আমাকে বিশ্বাস করতে হবে, তাই না? তুমি লিডার হলে তুমি যা বলবে সেটাই ফলো করতাম। আমির গম্ভীর হয়ে গেল। আয়েশা বলল, গুলমার্গ সাইট থেকে এন্ট্রি নেওয়া এখন সব থেকে সহজ হবে। ইন্ডিয়া এখন গুলমার্গ থেকে কিছু সেনা কমিয়ে কার্গিল সেক্টরে ট্রান্সফার করিয়েছে। এই ইনফরমেশনটা আমি কাল রাতে পেয়েছি। তখনই মিরান স্যারকে বলে গুলমার্গ গেটওয়ে ঠিক করেছি। আমাদের শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। আরেকটা কথা, ওখানে স্থানীয় কাশ্মীরিরাই আমাদের শেল্টার দেবে। এক্সকিউজ মি জেন্টলম্যান। আয়েশা ঘর থেকে বেরোল। আমির, রাজ্জাক আর আরিফের দিকে তাকিয়ে বলল, আইএসআই প্রজেক্ট নাকি জানানা লিড করবে। এদের মাথা খারাপ হয়ে গেছে, আমাদের সবাইকে মেরে ফেলবে এই অরত। রাজ্জাক বলল, ঠিক আছে, স্টে কুল, ও যা প্ল্যানই করুক, লাস্ট ডিসিশন তো মিরানই নেবে। তত চিন্তা করছো কেন? চিন্তা করছি কারণ কাশ্মীরে ঢুকে যাওয়ার পর এর কথা শুনে আমাদের চলতে হবে। তখন আনাপ শনাপ ডিসিশন নেবে আর আমাদের সমস্যায়। আমিরের কথা শেষ হবার আগেই আয়েশা রুমে ঢুকে বলল, হ্যাঁ, তো যেটা বলছিলাম, আফটার এন্টায়ারিং কাশ্মীর আমাদের ওখানে ওয়েট করতে হবে ফার্দার ইনস্ট্রাকশনের জন্য। তখন কি করতে হবে সেটা তখন বলে দেবো। আমির চোখ মুখ শক্ত করে বসে রইল। মিরান দরজা নক করে বলল, মে আই কাম ইন? শিওর জানাব। কাল তোমরা মুজফ্ফরবাদে যাচ্ছ, সব ব্যবস্থা করে ফেলেছি। ইন্ডিয়ান পাসপোর্ট সহ জরুরি ডকুমেন্টস ওখানেই দিয়ে দেওয়া হবে। আমার শুধু একটা কথাই বলার, আমির, রাজ্জাক আর আরিফ, তোমাদের প্লিজ রিলাই অন আয়েশা। ওর পোটেনশিয়ালিটি আছে বলেই ওকে আমরা টিমটাকে লিড করতে বলছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সব বুঝলাম, কিন্তু আমরা ওয়াই গুলমার্গ? বিকজ আয়েশা ডিসাইডেড। অ্যাম আই ক্লিয়ার? দেখো আমির, আয়েশা কাশ্মীরের মেয়ে, গোটা জায়গাটাকে হাতের তালুর মতো চেনে। তুমি যদি ওকে বিশ্বাস না করো তাহলে কিন্তু সমস্যায় পড়বে। আর তুমি যদি মিশন থেকে বেরিয়ে যেতে চাও, বেরিয়ে যেতেই পারো। সেক্ষেত্রে কি ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে সেটা আমরা ঠিক করব। দিস ইজ নট লস্কর অর হিজবুল।
মাইন্ড ইট, দিস ইজ ISI। আমরা কি করব, কেন করব, সেটা আমরা ঠিক করব। আমাদের এসকেপ প্ল্যান কি থাকবে? উনি তো কাশ্মীরি, উনি থেকে যাবেন, আমরা ফিরবো কি করে? আরে আমি তো আছি, আমি না থাকলে ISI তো আছি। আর কাশ্মীর থেকে পাকিস্তান কন্ট্যাক্ট করা কি খুব কঠিন কাজ? এই মিশনটা কাশ্মীরে হবে। মিশন শেষে তোমরা ফিরে আসবে। অ্যান্ড ইফ আয়শা ওয়ান্টস টু কাম ইন পাকিস্তান, শি ইজ অলওয়েজ ওয়েলকাম হিয়ার। আমি আয়শাকে এই মিশনের নাম দেওয়ার প্রস্তাব করছি। ऑपरेशन जन्नत कैसा होगा सर? অপারেশন জান্নাত? আমরা কি করতে যাচ্ছি জানতে পেরেছি? আয়শা জানে অপারেশনটা কোথায় হবে, বাকিটা ওকে জানানো হবে তোমরা পৌঁছবে। ও তখন তোমাদের জানিয়ে দেবে। অ্যান্ড আয়শা, দ্যাটস আ কুল নেম, গো অ্যাহেড। বাই দ্য ওয়ে আয়শা, जी जनाब। প্রাইম মিনিস্টার তোমাদের উইশ করেছেন, বেস্ট অফ লাক। शुक्रिया जनाब, बहुत बहुत शुक्रिया। বেস্ট অফ লাক টিম, উই উইল উইন ফর শিওর। মিরান ঘর থেকে বেরোলে আয়েশা বলল, रज्जाक প্লিজ আরিফকে এবার আর্মস ট্রেনিংটা দিয়ে দাও, জাস্ট ফর সেলফ ডিফেন্স। রাজ্জাক উঠল। আরিফও। আমির থমথমে মুখে বসে রইল। ভোর 5টা, বেশ শীত আছে। একটা ছোট গাড়িতে তারা মুজফ্ফরাবাদের উদ্দেশ্যে রওনা দিল। আরিফ গাড়ির পেছনের সিটে বসে, তার একপাশে রাজ্জাক আর একপাশে আয়েশা বসেছে, সামনে আমির। রাজ্জাকের কাছে গত রাত্রে রিভলভার চালানো শিখেছে আরিফ। অস্ত্রটা ধরতে গিয়ে তার শরীরটা কেঁপে উঠছিল। তার মনে হচ্ছিল এই একটা অস্ত্র তার বাড়িঘর, শৈশব, কৈশোর সব শেষ করে দিল। প্রথম দিকে হাত কাঁপছিল তার, ধীরে ধীরে আয়ত্তে এলো। যদিও বুলসাই ভেদ করতে একবারও সে পারেনি, তবু রাজ্জাক তার কাঁধ চাপড়ে দিয়েছে, বলেছে সে একজন ফার্স্ট লার্নার। পাহাড়ি রাস্তা বেয়ে গাড়ি উঠছে। ভোরের আলোয় প্রকৃতি অদ্ভুত সুন্দর লাগছে। আরিফ মুগ্ধ হয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। রাজ্জাক গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছিল। আয়েশা তার দিকে তাকিয়ে বলল, ভয় লাগছে আরিফ? সেসব অনুভূতি কাজ করছে না। স্বাভাবিক, বাট দে ডিজার্ভ ইট। আমরা ওদের ছেড়ে কথা বলবো না। যদি আমরা ওদের বাগে পাই তো? আমির মিয়া, তুমি একটু বেশি চিন্তা করছো বলে মনে হচ্ছে না? আল্লাহ পাক জান দিয়েছেন, কোনো জানানার নির্বুদ্ধিতায় সেটা যেন চলে না যায়। আপাতত সেটাই প্রাথমিক লক্ষ্য জীবনে। আয়েশা চুপ করে গেল। আমির ড্রাইভারকে গান চালাতে বলল। ড্রাইভার গাড়ির মিউজিক সিস্টেমে বলিউডের গান চালালো। আমির সেই গানের সঙ্গে গলা মেলাতে লাগলো। 2 ঘন্টা পরে চেকপোস্টে পুলিশ গাড়ি আটকালো। ড্রাইভার আইডি দেখাতে সঙ্গে সঙ্গে তাদের স্যালিউট করে ছেড়ে দেওয়া হলো। রাজ্জাক ঢুলতে ঢুলতে আরিফের গায়ের মধ্যে পড়ে যাচ্ছিল। আরিফ রাজ্জাককে তুলে বসিয়ে দিল আবার। সরি। ঠিক আছে, শুধু সোজা হয়ে ঘুমাও। রাজ্জাক হেসে চোখ বন্ধ করল। আরিফ রাতে ঘুমাতে পারেনি। যখনই চোখ বন্ধ করছে, আব্বু আম্মির মুখ দুটো চোখের সামনে ভেসে উঠছে। কিছুতেই সে বিশ্বাস করতে পারছিল না যে এইভাবে সব শেষ হয়ে গেল। বুকের ভেতর একটা অব্যক্ত হাহাকার সারা রাত তাকে তাড়া করে বেরিয়েছে। গাড়িতে খানিকটা ক্লান্তিতেই চোখ বন্ধ হয়ে এলো তার। ঘুম ভাঙল একটা ঝাঁকুনিতে। রাস্তা খুব খারাপ। গাড়ি নীলম ভ্যালি পার হচ্ছে। চারিদিকে অপূর্ব সুন্দর প্রকৃতি। আব্বু আম্মির সঙ্গে ঠিক হয়েছিল যে তারা কাশ্মীর ঘুরতে আসবে খুব তাড়াতাড়ি। সে কথা মনে পড়তে আরিফের চোখে জল চলে এলো। আয়েশা দেখল সেটা। আর ইউ ওকে? জি ঠিক আছে। বেশি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। অনেক কষ্টে কান্না সামলালো আরিফ। স্থানীয় কাশ্মীরিদের দেখা যাচ্ছে রাস্তায়। আমির বলল, 2 মাস পরে এলাম, আবার আর একটা মিশন। আরেকটা মিশন মানে? এর আগে কোন মিশনে এসেছিল? নতুন ছেলে কখনো কোনো আর্মি ম্যানকে তাদের মিশনের ব্যাপারে জানতে চাইবে না। দিজ আর টপ সিক্রেট। তুমিও কোনোদিন কাউকে বলবে না। ক্লিয়ার? ক্লিয়ার।
আমির গাড়িতে চলা বলিউডি গানের সুরে শীষ দিতে শুরু করল। কিছুক্ষণ পর তারা মুজফ্ফরাবাদে প্রবেশ করল। একটা ছোট্ট তালাবন্ধ বাড়িতে তাদের গাড়িটা নামিয়ে দিয়ে চলে গেল। আয়েশা পকেট থেকে চাবি বের করে দরজা খুলল। বাড়িটা পরিষ্কার। আমির বলল, আমি ঘুমোতে চললাম, রাতে ঘুম হয়নি, কোনো দরকার হলে ডেকে নিও। সে চলে গেল। ডাইনিং টেবিলের ওপর টি ব্যাগ, ইলেকট্রিক কেটলি, চিনি সব সাজানো। আয়েশা বলল, টি আমি বানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ আরিফ। রাজ্জাক সোফাতেই শুয়ে পড়ল। তার ঘুম সম্পূর্ণ হয়নি বোঝা গেল। দুপুরে খেয়ে দিয়ে আয়েশা বলল, আমি রেস্ট করছি। মিরান সাহেব বলেছেন আমান বলে একজন আসবে, তখন আমাকে ডেকে দিও। আরিফ ঘাড় নাড়ল। রাজ্জাক সোফাতেই ঘুমাচ্ছিল। আমিরও আর একটা ঘর দখল করে নিয়েছে। আরিফ দেখল তার ফোন বাজছে। গতকাল থেকে একবারও তার ফোন বাজেনি। এখন দেখল একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। ধরল সে। হ্যালো। হ্যালো আরিফ, আমি জায়ান বলছি। বলো। আরে ভাই, তুমি কোথায় চলে গেলে? বাড়ি গেছো নাকি? অফিস আসছো না কেন? আরিফ কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ রাজ্জাক সোফা থেকে উঠে এসে তার ফোনটা নিয়ে সুইচ অফ করে দিয়ে আরিফের হাতে ধরিয়ে দিয়ে বলল, দেখুন, ওরা তোমাকে বলতে ভুলে গেছে হয়তো, নো ফোন কলস। সিমটা ফেলে দাও। সরি, আমি বুঝিনি। আমাকে মিরান সাহেবও কিছু বলেননি এই ব্যাপারে। তুমি একেবারে নতুন, ওর মাথায় আসেনি বা বলতে ভুলে গিয়েছে। লিভ, যেগুলো কালকে শিখিয়েছিলাম মনে আছে তো? মনে আছে। একটা জিনিস শেখায়নি, সব সময় খেয়াল রাখবে শত্রুপক্ষের উপর কোনো দয়া নয়। যারা তোমার ঘর পুড়িয়েছে তোমার কাজ হবে তাদের পোড়ানো। ক্লিয়ার? ক্লিয়ার। রাজ্জাক আবার গিয়ে শুয়ে পড়ল। আরিফ ফোনটার দিকে তাকালো। তার জায়ানের সঙ্গে কথা বলার ইচ্ছে হচ্ছিল। জায়ানরা কত ভালো আছে, অফিস করছে, বিয়ে করবে, সংসার করবে, আর তার সঙ্গে এত সব কিছু হতে হলো। মাঝে মাঝে তার ভয় হচ্ছে। পরক্ষণে এই চোয়াল শক্ত করছে খানিকটা জোর করেই। ঠিকই তো, যারা তার আব্বু আম্মিকে মেরেছে তাদের সে কেন ছেড়ে দেবে? ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। বিকেল 5টার দিকে কলিং বেল বেজে উঠল। আরিফ দরজা খুলল। একজন ছোটখাটো চেহারার লোক তার দিকে তাকিয়ে বলল, মিরান স্যার পাঠিয়েছেন, খবর দিন ম্যামকে। আসুন, ভেতরে আসুন। লোকটা চারিদিক দেখে ঘরে ঢুকে বসল। রাজ্জাক উঠে বসেছে। আরিফ আয়েশার ঘরের দরজা নক করল, আমিরেরও। আয়েশা বলল, সালাম আলাইকুম, আপনি আমান? জি। ব্রিফ কেসটা সোফায় তুলে সেটা খুলল আমান। ভেতর থেকে 4টে মানি ব্যাগ বের করে বলল, এগুলো প্রত্যেকটা আপনাদের জন্য প্রয়োজনীয় ইন্ডিয়ান কারেন্সি, আর সাথে একটা করে ইন্ডিয়ান আই কার্ডও আছে। টাকার দরকার তো পড়বেই। আপনাদের সবাইকে ভারতীয় ব্যাংকের একটা করে এটিএম কার্ড দেওয়া হয়েছে, তবে হ্যাঁ, প্রয়োজন ছাড়া কিন্তু কার্ড ইউজ করবেন না। প্রয়োজন মানে খুবই প্রয়োজন, কারণ এটিএম মেশিনে তো সিসিটিভি বসানো থাকে। আশা করি বুঝতেই পারছেন যে কেন বললাম। আমরা কবে ঢুকছি? কালকে ভোর 4টে গাড়ি এসে তুলে নিয়ে যাবে বর্ডারের কাছে। আমাদের কাজ হবে গুলমার্গের রোপওয়ে সাইডে গোলাগুলি শুরু করা, আর এর ফলে ওরা অনেকটা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। আপনারা সেই ফাঁকে পয়েন্ট 4 থেকে কাশ্মীরে এন্ট্রি নেবেন। এখান থেকে কিন্তু কোনো আর্মস বা লাগেজ নিয়ে যাওয়া যাবে না, আশা করি সেটা আপনারা জানেনই। ওপারে আপনাদের জন্য সব রকম ব্যবস্থাই থাকবে, একেবারেই চিন্তার কিছু নেই। আমার ক্লিয়ার? অনেক শুক্রিয়া আমান। এর মধ্যে মরে যাই যদি? পাকিস্তান আপনাকে মনে রাখবে জনাব, আপনি শহীদ कहलाবেন। কারো মনে রাখার দরকার নেই আমাকে, শুধু বলুন বাঁচবো তো। 200% জনাব, এটা এই নাচিসের ওয়াদা। জাকি এবার আমি আসি। বেস্ট অফ লাক ফর টুমরো। যেমন ঝড়ের মতো এসেছিল তেমনি ঝড়ের মতো চলে গেল আমান। আমির আয়েশার দিকে তাকালো।
তাহলে তোমার জেদি ঠিক থাকলো? বিলিভ মি আমির, আমি মরে গেলেও তোমাকে মরতে দেব না। খুশি? কি যে করছো আমি কিছু বুঝতে পারছি না। এই এন্ট্রিটা সেফ হবে না। হবে, চিন্তা করো না। কাল এই সময় আমরা শ্রীনগরে, নিশ্চিন্ত থাকো। ওকে, তাই হোক। আয়েশা আরিফের দিকে তাকিয়ে বলল, আমার কাছে ঘুমের ওষুধ আছে, আমার এখনো প্রয়োজন হয়, তুমি চাইলে তোমাকে দিতে পারি। না, দরকার নেই। রাজ্জাক উঠে ফ্রিজ খুলল। এক গাদা কোল্ড ড্রিঙ্ক ফ্রিজে। আমির ও আয়েশা চাইল, শুধু আরিফ চাইল না। ওসামাকে যেদিন অ্যাবোটাবাদে মারলো সেদিন আমি মুজাফফরাবাদেই ছিলাম। আমির বলল কথাটা। পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি ছুটছে। মুজাফফরাবাদ থেকে রাস্তা এখনো খারাপ হওয়া শুরু করেনি। আরিফ চুপ করে বসে আছে। ভোর 3টে তুলে দিয়েছে তাদের আয়েশা। তৈরি হয়েছে সবাই। আই কার্ডের ব্যাগ ছাড়া আর কারোর কাছে কিচ্ছু নেই। ড্রাইভার পাকিস্তানি আর্মির লোক, স্বল্পভাষী। সারা দিন পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চলবে। নিয়ন্ত্রণ রেখার কাছে পৌঁছে তারা মিরানকে ফোন করবে। রাজ্জাক হঠাৎ করে আমিরের প্রত্যুত্তরে বলল, আর আমি ছিলাম লাহোরে। লাহোরে কি কাজ করছিলে? ইজাজ খানকে মারতে গিয়েছিলাম। ও আল্লাহ, ওই পলিটিশিয়ানকে তুমি মেরেছিলে 200 মিটার দূরের বিল্ডিং থেকে? দ্যাট ফেমাস মার্ডার। ইজাজ খান যে ইন্ডিয়ান স্পাই ছিল সেটা অনেক পরে জানা যায়। মিরাজ স্যার জানতেন অনেক আগে। He just ordered and I delivered. Simple transaction. তখন আমি কন্ট্রাক্ট কিলার ছিলাম। আমার হিট লিস্টেও মন্দ না। ইন্ডিয়ান আর্মির এক মেজরকে গলা কেটে মেরেছিলাম। বেচারা নাকি ভুল করে নিয়ন্ত্রণ রেখা পেরিয়েছিল। অ্যান্ড ইউ ম্যাডাম, তোমার এরকম কোনো অ্যাচিভমেন্ট? না, কিছু নেই। বাহ, কিছু নেই, আর তুমি আমাদের লিডার হয়ে গেলে। আমার অ্যাচিভমেন্টটা ঠিক এমন হবে, এতদিন কিছু না করার কষ্ট সুদে আসলে উঠে আসবে। ওকে? আমির ঘাড় ঘুরিয়ে আয়েশার দিকে তাকিয়েছিল। ঘাড় সোজা করে রাস্তায় নজর দিয়ে বলল, দেখা যাবে। ফিলহাল আমাদের ঠিকঠাক বর্ডার পার করে দিতে পারলেই অনেক মেহরবানি হবে তোমার। ইন্ডিয়ান আর্মি আমাকে পেলে ছাড়বে না। They won't spare any trespassers. Not only you, friend. তা তো ঠিকই। মাঝখান দিয়ে বেচারা আরিফ মিয়া ফেঁসে গেল। দিব্যি করাচিতে হোয়াইট কলার জব করছিল। মিরান সাহেব কেন যে ওকে জুতে দিলেন আমাদের সঙ্গে আল্লাহই জানেন। সব চিন্তাই তুমি করে দেবে? কেন আমাকে টিম লিডার করা হলো, কেন আরিফকে আনা হলো মিশনে, সব চিন্তাই তুমি করবে? আমি মিরান স্যারের জন্য তো কিছু রাখো। জি হ্যাঁ, তাই হোক। আমি বেশি ভেবে ফেলছি। দেশকে একটু বেশি ভালোবাসে কিনা ও তুমি কি করে বুঝবে? তুমি তো পাকিস্তানি নও। পাকিস্তানিরাই শুধু দেশকে ভালোবাসে বুঝি? আর যারা নিজের মাতৃভূমির জন্য নিজের জীবনকে পণ করে লড়াই করে তারা কিছুই না। তোমরা থামো তো। আর আমির, প্লিজ, আমি ঘুমোতে চাই। ঘুমোতে দাও আমাকে। আজ রাতে কিসের মুখোমুখি হতে হবে কিছুই জানি না। So please spare me. আয়েশা চুপ করে গেল। আমির গজগজ করতে লাগলো। আরিফ দেখল রাস্তার পাশ দিয়ে অপূর্ব সুন্দর এক খরস্রোতা নদী বয়ে চলেছে। আকাশ নীল, পাহাড়ে বরফ পড়া শুরু হয়েছে। প্রকৃতি এখানে অকৃপণ। তার মনে হলো করাচিতে থাকলে সে এতক্ষণে টোস্ট তৈরি করে ডিমের অমলেট দিয়ে খেয়ে অফিসের জন্য দৌড়াত। সারা দিন ধরে অফিসের কাজ করে ফিরে বাড়িতে একবার ফোন করত। আব্বু আম্মির মুখটা মনে পড়ে গেল আরিফের। কত আশা ছিল আব্বু আম্মির। তার করাচির ফ্ল্যাটে দুজনে চলে আসবে, ছেলের বিয়ে দেবে, নাতি নাতনি ঘরে লাফালাফি করবে। অনেক কষ্টে চোখের জল সামলালো আরিফ। রাজ্জাক ঘুমিয়ে পড়েছে। আয়েশা বলল, ইন্ডিয়ায় আমাদের কোনো ফ্রিডম অফ স্পিচ নেই জানো আরিফ। কেউ কিছু বলতে পারবে না। আমরা যদি জল কিংবা বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করি, সঙ্গে সঙ্গে আর্মি এসে লাঠিচার্জ করে আমাদের তুলে নিয়ে যাবে। কাশ্মীরিদের ওরা মানুষ বলেই মনে করে না।
উই নিড আ সেপারেট কান্ট্রি। আমির কথাটা শুনে জোরে হেসে বলল, সেপারেট কান্ট্রি? আর মজা করো না। কাশ্মীরিরা দেশ চালাতে জানে নাকি? হ্যাঁ, এত মার খেয়েও তারা সেই ইন্ডিয়ার ওপরেই ডিপেন্ডেন্ট। কাশ্মীরকে আজাদ রাখতে পাকিস্তানকে সব সময় অ্যাক্টিভ থাকতে হবে, নইলে ইন্ডিয়া ঠিক আবার কাশ্মীরকে কবজা করে নেবে। আমাদের কাউকে দরকার নেই। উই নো হাউ টু রান আ কান্ট্রি। সন্ধ্যা 6টা। তারা গুলমার্গ বর্ডারের কাছে পাকিস্তানি বেস ক্যাম্পে পৌঁছেছে। পাকিস্তানি ক্যাম্পের কমান্ডার ইন চিফ হোসেন আনোয়ার আয়েশার কাছে এসে বলল, আমরা ড্রোন অ্যাক্টিভেট করে দিয়েছি। পয়েন্ট 4-এ এখনো ইন্ডিয়ান আর্মি আছে। কিছুক্ষণের মধ্যেই আমরা রোপওয়ে লক্ষ্য করে ফায়ারিং শুরু করে দেব। এখন যুদ্ধবিরতি চলছে, ওরা এক্সপেক্ট করবেই না। পয়েন্ট 4-এ ওদের লোক কমে গেলেই আমরা আপনাদের পাঠিয়ে দেব। আপনাদের লোক থাকবে আমাদের সঙ্গে? থাকবে, আমরা বর্ডার পার করিয়ে দেবো, চিন্তা করবেন না। আমাকে একটা লাইট মেশিন গান দেওয়া যায়? না, কোনো আর্মস তো দেওয়া যাবে না। মিরান সাহেব আপনাদের বলেনি? বলেছেন। ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আমরা প্রিপারেশন নেওয়া শুরু করছি। হুসেন চলে গেলে আয়েশা মিরান সাহেবকে ফোন করে রিপোর্ট করল। প্রচণ্ড শীত পড়া শুরু করেছে। তারা ভারী কিছু পরেনি। ভারী পোশাকে দৌড়াতে অসুবিধে হবে। আমির আর রাজ্জাক হাঁটু গেড়ে প্রার্থনা করতে বসল। আরিফ চোখ বন্ধ করল। সামনের সময় একেবারেই অনিশ্চিত। একই সঙ্গে তার মনে হলো, কি আর হবে, নিজের আব্বু আম্মুকেই তো ওরা মেরে ফেলেছে, কার বেঁচে থেকেই বা কি হবে। খানিকক্ষণ পরে ফায়ারিংয়ের শব্দ আসতে শুরু করলো। এপাশ থেকে ফায়ারিং হলো, ওপাশ থেকেও প্রত্যুত্তর আসতে লাগলো। হুসেন এসে বলল, চলুন, টাইম হ্যাজ কাম। 4 জনকে তড়িৎ গতিতে বেস ক্যাম্প থেকে বের করে একটা জিপে বসানো হলো। গোলাগুলির শব্দের মধ্যে সে গাড়ি অন্ধকার ভেদ করে চলতে শুরু করলো। কিছুক্ষণ পরে এক জায়গায় গাড়ি থামলো। সামনে একটা পাইন গাছের বন আছে, এখন ক্লিয়ার। 2টো বাংকার ইন্ডিয়ান আর্মি ছিল, আমরা গোলাগুলি শুরু করে ওদের সাফ করে দিয়েছি। বাকিরা রোপওয়ে পয়েন্টে আছে। আপনারা খানিকটা যাওয়ার পর দেখবেন একটা গাড়ি দাঁড়িয়ে আছে, উতরাই আছে অনেকখানি। দেখবেন যেন পড়ে না যায়। বন পেরিয়ে গেলে তারপর আর কোনো চিন্তা নেই। বর্ডারের তার কেটে দেওয়া হয়েছে, গো ফাস্ট। ম্যাক্সিমাম আধ ঘন্টার উইন্ডো পাবেন আপনারা। টর্চ দেওয়া হচ্ছে আপনাদের সঙ্গে, কিন্তু কোনোভাবেই, আই রিপিট, কোনোভাবেই টর্চ জ্বালবেন না। তারা দৌড় শুরু করলো অন্ধকার এবং গোলাগুলির শব্দের মধ্যে। আরিফের হাঁপ ধরছিল। আয়েশা তার হাত ধরল। আমির আর রাজ্জাক অভ্যস্ত পায়ে এগিয়ে চলল। পাহাড় থেকে নেমে চলা। আরিফের মনে হলো সে যেন খাদের মধ্যে এগিয়ে চলেছে। প্রবল গোলাগুলি শুরু হয়েছে কাছে পিঠে। খানিকটা যেতেই চোখে পড়ল পাহাড়ের গায়ে একটা ছোট বাংকার। আয়েশা কৌতূহল বশত টর্চ জ্বালতেই দেখল 2 জন ভারতীয় সেনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তড়িঘড়ি টর্চ বন্ধ করে দিল আয়েশা। হুসেনের কথাই ঠিক। বন পার হতেই একটা মারুতি গাড়ি দাঁড়িয়েছিল। তারা উঠে পড়তেই সে গাড়ি স্টার্ট নিল। আরিফের জোরে শ্বাস পড়ছিল। আয়েশা আরিফের হাত শক্ত করে ধরে বলল, উই হ্যাভ মেড ইট, ডোন্ট ওয়ারি। হুসেন সাহেব স্পষ্ট করে বলে দিয়েছিলেন টর্চ না জ্বালাতে, তুমি কেন জ্বালালে? আই এম সরি, হাত পড়ে গেছে। হাত পড়ে গেছে? এতক্ষণে শিওর ওরা ট্র্যাক করে নিয়েছে আমাদের। ড্রাইভার বলল, চিন্তা করবেন না, আমি আছি তো, আপনাদের সাহি সালামত পৌঁছে দেব। আপনারা আই কার্ড রেডি রাখুন, আর সামনে চেকিং আছে। আচ্ছা, আপনারা ইন্ডিয়ান টুরিস্ট, গোলাগুলি দেখে পালাচ্ছেন, বুঝতে পেরেছেন তো কি বলতে হবে? সবাই পকেট থেকে আই কার্ড বের করতে শুরু করলো। চেকপোস্টে 2 জন সিআরপিএফ ছিল। গাড়ি থামিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলো, কি হলো, এত রাত্রে কি ব্যাপার? স্যার, বর্ডারে গোলাগুলি শুরু হয়েছে। এরা ঘুরতে এসেছিলেন, গুলমার্গে ছিলেন স্যার হোটেলে। ফায়ারিং শুরু হতেই ভয় পেয়ে বললেন শ্রীনগরে যাবেন। তাই
আই কার্ডগুলো দেখি সবার। ড্রাইভার আই কার্ড দিল। জওয়ানগুলো সেগুলো দেখে ফেরতে দিয়ে বলল, কাশ্মীর এলে একটু গোলাগুলি তো সইতে হবেই। দিল্লি থেকে এসছেন দেখছি। যাই হোক, যান, সাবধানে যান। ড্রাইভার সালাম দিল। গাড়ি চেকপোস্ট ছাড়তে হাঁপ ছাড়ল আয়েশা। আমির বলল, ইচ্ছে করছিল দুটোকে তোমার এই গরম মিশনের জন্য রেখে দাও, আর আমি কিন্তু সহি সালামত বর্ডার পার করিয়ে দিলাম। এখন তুমি কাশ্মীরে আছো, আশা করি আমার কথা শুনবে এবার। আমির চুপ করে গেল, আর কোনো কথা বলল না। বোঝা গেল সে বেশ রেগে গেছে। গুলমার্গের পাহাড় থেকে নেমে গাড়িটা বেশ খানিকটা পথ গিয়ে রাস্তার পাশের এক পোশাকের দোকানে গিয়ে দাঁড়ালো। কেমন গাইস, হাসান চাচার দোকানে এসে গেছি। আজ রাতে আমরা এখানেই থাকছি।